যে আপনার সমকক্ষ কিনা, যার সম্বন্ধে কথা বলছেন সে আপনার সমকক্ষ কিনা। কিন্তু এখন কোনো বাস বিচার নাই। ইদানিং দেখছি প্রধানমন্ত্রীকেও গালি দিচ্ছে, আগে ছিল না। গত এক সপ্তাহ যাওয়ার প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, মন্ত্রীদেরকে দিচ্ছে। লেবার পার্টির একজন নেতা এখানে বলে গেছে, এটা আমি শুদ্ধ করে দিচ্ছি, লেবার পার্টির নেতা বলল বিএনপিও হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ জুলাইতে। আমি এখানে এটা শুদ্ধ করে দিতে চাই, বিএনপির মহাসচিব বলেছিল জুলাই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যে বলেছেন এটা আগামীতে এই ধরনের কোন বক্তব্য রাখবেন না, কারণ ওরাই বলছে ওরা এটার সাথে জড়িত না। আপনি কেন কামাকায় ওদেরকে এরকম সম্মান করছেন? আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে থাকবে। সুশাসন প্রতিষ্ঠা করা খুবই জরুরি। এখন সুশাসন নাই, আপনি কোর্টে যান কোনো বিচার পাবেন না। আমার ছেলে একটা মোকদ্দমা করেছে নির্বাচনের জন্য, রিকাউন্টিং। এটা না তো এখানে কোনো হিমালয় পর্বত আছে, তাহলে একই দিনে এটা অর্ডার হওয়ার কথা, এক সপ্তাহের মধ্যে রিকাউন্টিং হওয়ার কথা। অথচ আজকে 4-5 মাস রিকাউন্টিং এর কোনো সুবিধা হয় নাই, হুকুম দেওয়া হয় নাই। অর্থাৎ জাস্টিস দিলে জাস্টিস ডিনাই। আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, নিয়ে বিচার পাবেন না। গ্রামে গঞ্জে গিয়ে দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি, এমন কোন জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া এবং প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতা থাকা। যে হোক জবাবদিহি করতে হবে। জবাবদিহি না হলে সমাজে কখন সুশাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। মানুষ মরণশীল, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি ইমানদার মুসলমান হিসেবে মরবেন না বেঈমান মুনাফিক হিসেবে মরবেন, এটাই হলো কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির, বাংলাদেশের অভিভাবক, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর সভাপতি, সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক কো-কনভেনর, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু নুরুল ইসলাম বুলবুল এমপি, বিজেপির চেয়ারম্যান আনোয়ারুল হক চান, জাকপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, নিজাম ইসলাম পার্টির সংগ্রামী মহাসচিব মাওলানা মুসা ভাই সহ বাংলাদেশ লেবার পার্টি ও এনসিপির মুখ্য সমন্বয়ক মজলুম জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি সহ আমাদের লেবার পার্টি এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের বিষয় হচ্ছে জান দেব জুলাই দেব না। আমরা জান বাংলাদেশের জন্মলগ্ন থেকে দিয়েছি, তার আগেও দিয়েছি। সেই খেলাফত আন্দোলন থেকে শুরু করে রেশমি রুমালের আন্দোলন, কত আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলনে আমরা জীবন দিয়েছি। মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন এবং এই হাসিনার 17 বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন আমরা শুধু জীবন দিয়েছি।
আমরা তারপরে স্তব্ধ হয়ে যাই না, আমরা আবারও জীবন দেব। কিন্তু শুধুমাত্র একটা জিনিস আমরা দেব না, আমরা জুলাই দেব না। এই জুলাই আমাদের মহা অর্জন। আজকে আমাদের কিছু বন্ধুরা মনে করে যে আমরা জুলাই বললে বোধহয় ৭১ বোধহয় বিলীন হয়ে যায়। আরে ৭১-এর চেতনা এবং জুলাইয়ের চেতনা এক এবং অভিন্ন। ১৯৭১ সালে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম, আমাদের কর্নেল অলি আহমেদরা অস্ত্র হাতে নিয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য। কিন্তু সরকার এসেছে, সরকার গেছে, কিন্তু এদেশের মানুষের বৈষম্য দূর হয় নাই। আমরা আওয়ামী লীগ ছিল, শেখ মুজিব ছিল, সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে ক্ষমতা পাওয়ার পরে একদলীয় বাকশাল কায়েম করেছে। জিয়াউর রহমান ছিলেন, খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন। আমরা শুধু সরকারের পর সরকার পেয়েছি, পরিবর্তন হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আমরা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, বিএনপির পরিবর্তে জামাত বা কোনো অন্য কোনো দল, আমরা কোনো দলের পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন করি নাই। আমরা চেয়েছি আমাদের কাঠামোর পরিবর্তন, যেই কাঠামোর মধ্য দিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হয়, সেই কাঠামোর পরিবর্তন করতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনে দীর্ঘ ৯ মাস, আজকে যিনি সংসদে ধারাবাদ শিখান, আমাদের সংবিধান শিখান, সব জানতা শমশের সালাউদ্দিন আহমেদ, যার বাংলাদেশের আন্দোলন সংগ্রামে ন্যূনতম কোনো অবদান নেই, যিনি শিলংয়ে বসে ভিডিও কলের মধ্য দিয়ে বাংলাদেশে আন্দোলন দেখেছিলেন, তিনি এখন আমাদের বাংলাদেশ কিভাবে তৈরি হবে এই সবক সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা নিতে রাজি নই। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা নির্ধারণ করব আগামীর বাংলাদেশ কেমন হবে। আমাদের কর্নেল অলি আহমেদ বলেছেন, তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন যে এই আন্দোলনের সাথে আমরা একমত, এই আন্দোলনের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্যে বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংযোগ নেই। এটাই তো বাস্তবতা। আজকে গুপ্ত গুপ্ত আওয়াজ শুনি আমাদের প্রধানমন্ত্রীর মুখে। গুপ্তকে যারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে তারা গুপ্ত, নাকি যারা বিদেশে ছিল তারা গুপ্ত? যারা শিলংয়ে ছিল তারা গুপ্ত, নাকি এখানে যারা বুক পেতে গুলি পেতে খেয়েছে তারা গুপ্ত? যারা নিজেরা অস্বীকার করছে যে আমাদের কোনো অবদান, আমাদের কোনো সমর্থন নাই এই জুলাই আন্দোলনে, তারা গুপ্ত? নাকি যারা বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে নেতাকর্মীদেরকে রাজপথে গুলির মুখে ছেড়ে দিয়ে ভূমিকা রেখেছে তারা গুপ্ত? আপনারা নতুন নতুন বয়ান তৈরি করতেছেন। মানুষের মধ্যে আজকে যে আওয়ামী লীগ নতুন করে স্লোগান তুলছে যে হাসিনার, তারেকের চেয়ে হাসিনা ভালো ছিল, আমরা এই বক্তব্য এখনো দিতে চাই না। আমাদের জোটের নেতা উপস্থিত আছে, আমি মনে করি এখনো আমরা সরকার পতনের আন্দোলনের দিকে এখনো আমরা যাই নাই। আমাদের দাবিটা আপনারা পূরণ করেন। আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, একটাই দাবি। আমাদের নতুন আপাতত কোনো দাবি নাই, গণভোটের রায় বাস্তবায়ন চাই। আমরা রাষ্ট্রের কাঠামোর মেরামত চাই। আমরা ৩১ দফা করেছিলাম, জামাত ইসলামী থেকে শুরু করে আমরা সবাই মিলে, এলডিপি ছিল, আমরা বিএনপির সাথে দীর্ঘ ২০টা বছর আন্দোলন সংগ্রাম করেছি। সরকারের ভাগের সময় কিন্তু আমরা বিএনপির সাথে কখনো ছিলাম না। আমার নেতা মাওলানা মতিনকে মন্ত্রী করার কথা ছিল, তাকে ফোন করা হয়েছিল, তিনি প্রস্তুত হয়েছিলেন, কিন্তু শপথ পর্যন্ত যেতে পারেন নাই। আমরা কখনো কোনো ক্ষমতার ভাগ পাইনি। বিএনপি থেকে বলেন আমরা 11 দলীয় জোটে এসেও আমরা কোনো মূল্যায়নের জন্য আমরা 11 দলীয় জোটে আসি নাই। কই আমাদের কেউ তো জোট থেকে নির্বাচনও করে নাই। আমরা আন্দোলন সংগ্রামে আমাদের সব সময় ভূমিকা ছিল। আমার জামাটা খুললে আপনাদের অনেকেই অবাক হওয়ার মতো অবস্থা হবে, আমার পুরো পিঠ সাদা। অনেকে হয়তো মরে গিয়ে তারা বেঁচে গিয়েছে, কিন্তু আমি তো এখনো জীবন্ত শহীদের মতো আমার পুরো পিঠ যুবলীগের নৃশংস বর্বরোচিত হামলার শিকার হয়েছে। দীর্ঘ 5 বার গ্রেফতার হয়েছি, 1 ডজনের মতো মামলা নিয়ে তারপরে ঘুরছি। এখনো আমার মামলার তারিখে হাজিরা দিতে হয়। এই নতুন বাংলাদেশে, কিসের নতুন বাংলাদেশ করেছেন আপনারা? এই বাংলাদেশের জন্য তো আমরা জুলাই আন্দোলনে আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম তারা জীবন দেয় নাই, আউয়াল মিয়া, নাঈমরা জীবন দেয় নাই। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমাদের আবেদন এতটুকু। আজকে আমাদেরকে আপনারা নতুন নতুন কথা বলবেন। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন না তাদের কোনো ধর্ম নেই।
এখন জনগণ যদি কাউকে প্রশ্ন করে যে আমাদের প্রধানমন্ত্রীর ধর্মের নাম কি, আপনি কি উত্তর দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার কথাই তো আপনি ধরা গিয়েছেন। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই যে বিএনপি আজকে এরকম আমাদের সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, জাতির সাথে প্রতারণা করবে। কারণ আমরা সিগনেচার করেছিলাম একত্রে ডক্টর ইউনূসকে সামনে রেখে সংসদ ভবনে। সেখানে উল্লেখ ছিল যে আমরা কোনো প্রশ্ন তুলব না, আমরা আদালতে যাব না এই জুলাই সনদ নিয়ে। আজকে আমাদেরকে কথা বলতেছে, আন্দোলন করা লাগতেছে। আমাদের এই নতুন বাংলাদেশে জুলাই শহীদদের বিচারের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করা লাগতেছে। লজ্জা লাগে। তারপরও বিএনপি ক্ষমতায়, আপনারা যেভাবেই হোক ক্ষমতায় আসছেন, ক্ষমতায় আছেন, আপনারা ক্ষমতায় থাকেন, কিন্তু আমাদের অঙ্গীকার, আমাদের আকাঙ্ক্ষাকে কোনোভাবে গলা টিপে হত্যা করার চেষ্টা করবেন না, তাহলে ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ আমরা যদি বলি যে হাসিনা মতো আপনাদেরকে যেতে হবে, অনেকের কষ্ট হয়। আমরা দেখলাম যে গত কালকে না পরশু দিনে একজন প্রতিমন্ত্রী তিনি যেভাবে বগল দাবিয়ে, যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন রাজপথে নেমে, আমরাও যদি রাজপথে নামি কি হবে? কি হবে? আমরা এই আজকে 2 তারিখ, এই 2 তারিখ ছিল অবস্থান কর্মসূচি। পুলিশের বাধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বাধা উপেক্ষা করে এখানে আওয়ামী লীগের অফিসের সামনে তাদের নেতারা যেভাবে মরে মরে বসেছিলেন, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে তারপরে কিন্তু আমরা শহীদ মিনারে গিয়েছি। আমরা কোনো কিছু পরোয়া করি নাই। নতুন বাংলাদেশের জন্য আমি খুলনাতে বলেছিলাম আমাদের প্রধান অতিথিকে, মাননীয় প্রধান অতিথি 1 মাস, বিএনপি বুঝেছে 1 মাসের ভিতরে বোধহয় পতন ঘটানো। আমরা বলেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন আপনি বলেন আজকে তারিখ থেকে 1 মাসের মধ্যে এই বিএনপি হয় গণভোটের রায় বাস্তবায়ন করবে, না হলে বিএনপির ঠিকানা বিএনপি তৈরি করবে। আমরা বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষত লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান আজকে একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, আজকের এই প্রোগ্রামকে অলংকৃত করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা, বর্তমানে মানুষের আমির ডক্টর শফিকুর রহমান। উপস্থিত আছেন 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যিনি পরবর্তীতেও বাংলাদেশকে অনেক ক্রিটিক্যাল যখন সিচুয়েশন ছিল সেই জায়গা থেকে তিনি উদ্ধার করেছিলেন, ডক্টর কর্নেল অলি আহমেদ। আর উপস্থিত আছেন পুরো বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার জন্য 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন লেবার পার্টির নেতৃবৃন্দ, উপস্থিত মিডিয়া এবং প্রশাসনের ভাইয়েরা। ছোট কয়েকটা কথা, আমাদের বর্তমান এই যে রাজনৈতিক সময়টা আছে, এই সময়টাতে আমাদের কয়েকটি লড়াই আছে। 1 নম্বর লড়াই হলো আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এই গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা শুরু করেছিলাম, কিন্তু গত নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা ব্যাহত হয়েছে। সেই ব্যাহতর জায়গা থেকে আগামী স্থানীয় যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা গণতান্ত্রিক জায়গাটা নিশ্চিত করতে চাই। নিশ্চিত করার জায়গাটা আমরা হোঁচট খেয়েছি। আপনারা জানেন যে বিএনপির যে নির্বাচনী একটা টিম ছিল বা কমিটি ছিল, সেখানে একজন শামসুল আলম নামে একজন ব্যক্তি ছিলেন। উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, ওই কমিটিতে বিএনপিতে যোগ দিয়েছেন, কাজ করেছেন। সরকার তাকে অতিরিক্ত সচিব পদে আবার নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটাতে নিরপেক্ষতা বজায় রাখতে হয়। সরকার যে নগ্নভাবে নিয়োগটা দিয়েছে, এইভাবে নিয়োগ হলো হাসিনার আমলও হয়নি। এবং সরকার চিন্তা করছে যে 3 বছর পরে অথবা 5 ইয়ার্স পরে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। উনি ওই সময় যাতে সচিব থেকে একটা নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে আরেকটা হলো আমি নির্বাচন করতে পারে। ফলত গত 17 বছর তারা যেই গণতন্ত্রের কথাটা বহু উচ্চারণ করেছে, এটা একটা ভুয়া জিনিস ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা একনায়কতন্ত্র চায় এবং একটা ফেসিবাদী কাঠামোর মধ্যে থাকতে চায়। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা এই সংসদে শুরুতেই বলেছিলাম চুক্তুকে বাদ দেওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি। 5 মাস পরে এখন কথা হচ্ছে, তাহলে তারা চিন্তা করছে নেক্সট যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জায়গায় নির্বাচন কমিশনে যাদের নিয়োগ মেলা বিধান অনুযায়ী সেখানে রাষ্ট্রপতির জায়গাটা থাকে। আবার যদি আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেখানেও রাষ্ট্রপতির হলে ভোটিং পাওয়ার আছে।
মূলত নিজেদের ভোটিং পাওয়ারটা নিশ্চিত করার জন্য একজন দলীয় রাষ্ট্রপতিকে তারা বিবেচনা করছে। রাষ্ট্রপতির ভবন বা রাষ্ট্রপতি বাংলাদেশে দলীয় হওয়া উচিত না, এবং যদি সরকার এভাবে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ দিতে থাকে, যেভাবে হলো শেখ হাসিনার ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে, তাহলে যে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। যদি এই কলঙ্কজনক অধ্যায় চলতে থাকে, আমরা একটা সময় দাবি তুলব যে রাষ্ট্রপতি হলো ডিরেক্ট ভোটিং এর মাধ্যমে হতে হবে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো গরিব পরিবারের হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন, কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে চলবেন। এখন আমরা দুটো বক্তব্য পেয়েছি। রাষ্ট্রপতির নিয়োগের ভার কে হবেন, স্থায়ী কমিটির একটা মিটিং বসলো, সেখানে আবার একজনের কাছে ন্যস্ত করা হলো। তাহলে পুরো বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে একজনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি হলো নিয়োগ দেওয়া। তাহলে পুরো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্লামেন্ট, পুরো মানুষ, তাহলে তাদের কি প্রয়োজন? ফলত এটা আনডেমোক্রেটিক, এটা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের এখনো লড়াই, সেটা হলো সংস্কার। জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি যতই কথা বলুক না কেন, এটা বাস্তবায়ন করব না, সেই পথ আমরা বিএনপিকে দিব না। তারা সংশোধন কমিটি বানিয়েছে, বিরোধী দলকে ধন্যবাদ যে তারা সেটাতে অংশগ্রহণ করে না। এটা ঐতিহাসিক একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, এবং যেহেতু এটা সংশোধন হয় নাই, তারা সংশোধনী কমিটি বানিয়েছে, ফলত আমাদের এই লড়াইটা এখন রাজপথে চলে এসেছে। রাজপথে ইনশাল্লাহ আমরা সংসদের সামনে উপস্থিত হব। যেদিন উপস্থিত হব ওই দিনে বাংলাদেশে ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। জুলাই সনদ কেন বাস্তবায়ন করতে হবে? প্রধানমন্ত্রীর খায়েশ হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে, ওনার 15 বছর থাকার খায়েশ হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া, সেটা উনি স্বচ্ছ প্রক্রিয়া বিশ্বাস করেন না। আমরা বলেছিলাম যে গত 17 বছরে শুধু বিএনপি অথবা জামাতের নেতাকর্মী হওয়ার কারণে কেউ বিচারালয়ে গিয়ে বিচার পায়নি। আমরা এটা নতুন করে দেখতে চাই না। সেজন্য আমরা বলেছিলাম আলাদা সেক্রেটারিয়েট কমিটি করতে হবে, সেক্রেটারিয়েট বিল্ডিং থাকতে হবে বিচারালয়ে। সেটা করাও হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে বাতিল করেছে। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। কারণ তারেক রহমান যিনি বলেছেন যে জনগণের ভোটে উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভোট একটা ভোট ছিল না, 2টা ভোটে হয়েছেন। ফলত একটা ভোট মানবেন আরেকটা মানবেন না, এই সুবিধা আপনাকে অত দেওয়া হবে না। যেটা সত্যি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওটা মানতে হবে। যদি না মানেন, তাহলে যেই গদি জনগণের, সেই জনগণের গদি জনগণ ফেরত নিয়ে নিবে। অনেকেই সরকারি অফিসে বসেছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, গদিতে বসেই মনে সরা শুরু করছে এটা আমার গদি। এই গদিতে অনেক লোক গিয়েছে এসেছে, গদিটা হলো ক্ষণস্থায়ী। এই গদি বাংলাদেশের জনগণের, ফলত বাংলাদেশের জনগণের গদিতে যারা বসবে, বাংলাদেশের জনগণের পক্ষেই থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় লড়াই, সেটা হলো আমাদের ভাইদের বিচার। আমি প্রায় এই যে গ্রামে গঞ্জে গিয়েছিলাম, গত 20 থেকে 20 দিন গ্রামে গঞ্জে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, ডিরেক্টলি প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের সাথে হলো পথসভা করেছি। বিভিন্ন জায়গায় হলো আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কিভাবে বের হয়েছে, বললো যদি কেউ ছাত্রদের খুন করে তার মার্কেট ভ্যালু বাইরে যায়। ওসি এবং ওইখানের স্থানীয় নেতারা বসে 5 লক্ষ টাকা দিলে মুক্তি পাওয়া যায়। ওসির রুমে বসে ওই দলের নেতা এবং ওসি বৈশা, ওসি বলে 2 লাখ টাকা রাখি, ওই নেতা নেয় 3 লাখ টাকা, বলছে তারা ছাড়া দেন। এরকম পুরা বাংলাদেশে যারা আমাদেরকে খুন করেছিল, খুনের মহাযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এবং তারা এলাকায় গিয়ে যারা রাজপথে নেমেছিল তাদেরকে ধমক দিচ্ছে, তাদের ফ্যামিলিকে ধমক দিচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আর যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদের তো কথা বাদে দিলাম। আপনি দেখেন সাবির হোসেন চৌধুরী এখনো বাহিরে কেন, কারা মুক্তি দিয়েছে? আমরা ওই সময় আমরা এখনো চুপ করে আছি। বিএনপিতে যারা এখন বড় বড় মন্ত্রী, তারা ওই সময় আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর জন্য হলো লবিং করেছিলেন আমাদের কাছে। তো ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, আমরা সেই সময় বলেছিলাম 1 টাকাও ছাড় দেওয়া যাবে না।
যদি কোনো যারা আমাদের কোনো খুনিকে ছাড় দেওয়া হয়, তাহলে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় এসে তাদের বিচার করব। আগাগোড়া যে কথাটা, তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট শুরু হয়েছে, ব্যাংকে টাকা নাই, দলীয় সন্ত্রাস চলতেছে পুরো দেশের মধ্যে। ওইদিকে মোদি যেভাবে কথা পাচ্ছি, অনেকেই বলেন যে দেশে নাকি ফেসিবাদী আসা শুরু করেছে, আবার কেউ কেউ বলেন 5 মাসে আসে কিভাবে। ফেসিবাদী তো আসে নাই, ফেসিবাদ তো আগে রয়েছে, সেটার উপরে তারেক রহমান বসেছে। আগে এই ফেসিবাদের চেয়ারে শেখ হাসিনা ছিলেন, কথা ছিল ফেসিবাদের চেহারাটা বাদ যাবে, চেয়ারও বাদ যাবে, সিস্টেমটা পরিবর্তন হয়ে গণতান্ত্রিক হবে। তারেক রহমান ওই পথে গেলেন না, গেলেন সন্ত্রাসের পথে। সন্ত্রাসের জন্য বাংলাদেশ প্রস্তুত না। ইনশাআল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো, যুদ্ধ করব, দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারোর সাথে নেগোশিয়েটও হবে না, কারোর সামনে মাথা নত হবে না। এটা আজাদির বাংলাদেশ, উসমান হাদির বাংলাদেশ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে রেখে আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, লেবার পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা ইরান, সম্মানিত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, 71 রণাঙ্গনের বীর যোদ্ধা জনাব কর্নেল ওলি আহমদ বিক্রম, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধু, আজকে আপনাদের সামনে সম্মানিত সহকর্মীবৃন্দ ইতিহাসের দর্শক হিসাবে, ইতিহাসের অংশ হিসাবে নিজেদের জীবনের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে এখানে বক্তব্য রেখেছেন। আর কেউ বক্তব্য রেখেছেন জীবন্ত বাংলাদেশের সঙ্গী হয়ে, বিশেষ করে 24-এ যে জনতার অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের একজন রক্তমাখা কর্মী হিসেবে অনেকে এখানে বক্তব্য রেখেছে। আমি লম্বা কোনো বক্তব্য রাখতে চাই না, জাস্ট কিছু অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। নাম্বার 1, আমরা বিশ্বাস করতে চাই বর্তমান সরকারি দলে যারা আছেন তারা 17.5 বছর আমাদের মতোই মজবুত ছিলেন। আমি তাদেরকে একবার অনুরোধ করব, জাতির উপরে যে জুলুমের পাহাড় নেমে এসেছিল, এই ক্ষেত্রটা কেন কিভাবে প্রস্তুত হয়েছিল তারা যেন একবার চিন্তা করেন। তারা যেন চিন্তা করেন 17.5 বছর বাংলাদেশের মানুষ, বিশেষ করে সেই সরকারের বিরোধী যারা ছিলেন, বিরোধী রাজনৈতিক মতবাদে যারা বিশ্বাস করতেন, তারা সহ সমস্ত আলেম ওলামা, সাংবাদিক মহল, সুশীল সমাজ, ব্যবসায়ীরা, সাধারণ মানুষেরা, শ্রমিক জনতারা, তারা কেমন ছিলেন তারা যেন একটু চিন্তা করেন। তারা নিজেরাই বলেছেন তাদের সময় কেটেছে পাট খেতে, ধান খেতে। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্ত ভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন? কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন।
সংসদে আপনারা দেখেছেন আমরা পরিষ্কার বলেছি নির্বাচন তো একটা হয় নাই, দুটো হয়েছে। শপথ দুইটা নেওয়ার কথা ছিল, আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণমুঠে হা বলুন, তো জনগণ তো হা বলেছে। 70% মানুষ হা বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন, অগ্রাহ্য করছেন কেন? 71-এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক দুইটা কারণ ছিল, একটা ছিল বৈষম্য, আর একটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো। এখন হুবহু দেখি তাই সব কিছু, কোনো বেষ্টন দেখতে পাচ্ছি। জনৈক শামসুল আলমের কথা এখানে বলা হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে তিনি বিএনপি র্যাঙ্ক এন্ড ফাইলের একজন অ্যাক্টিভিস্ট। তাকে কোথায় নিয়ে বসালেন? নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে বসালেন। 1 বছরের জন্য আপনারা চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দিয়েছেন। আপনাদের মনে হবে যেই লোক তার দলের জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছে সেই লোককে একটা নিরপেক্ষ জায়গায় আপনারা পাঠিয়ে দিলেন। অথচ শেখ হাসিনার হাতে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, নির্বাচনের জেনোসাইড হয়েছে। 14 নির্বাচনে বলা হয় সেখানে অবুঝ নিরীহ প্রাণীরা গিয়েছিল, মানুষ ভোট দিতে চায়নি। 18 সালের নির্বাচন ধৈর্য ধরতে পারে নাই, নিজেদের কর্তৃত্বে নিয়ন্ত্রণে সবকিছু থাকার পরে নির্বাচনের আগের রাতেই সবকিছু সাবাড় করে ফেলেছিল। এই জন্যে অত্যন্ত ইনোসেন্ট একটা কান্ট্রি, কিন্তু বিশ্বে পাওয়ারফুল। তাদের বাংলাদেশি রাষ্ট্রদূত বলেছিলেন যে এটা মিডনাইট ইলেকশন, জনগণও তাই বলত। আর 24 সালে এসে আমিডামি করলেন। এই নির্বাচনগুলোকে জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আবার সেই একই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সূর্য কিন্তু মাত্র একদিন পূর্ব দিকে উঠে না, আর একদিন পশ্চিম দিকে উঠে না, প্রতিদিন উঠে, প্রতিদিন উঠে। সূর্য যখন উঠে তখন শক্তিমত্তা নিয়ে উঠে, দুপুর পর্যন্ত মারাত্মক দূরত্বপনা থাকে, তার ঝাল থাকে অনেক, কিন্তু দুপুরের পর থেকে তার পতন শুরু হয় এবং শেষ পর্যন্ত গিয়ে সে ডুবতে বাধ্য হয়। কারো সূর্য মাথার উপরে দুপুর বেলা স্থির হয়ে থাকবে না, থাকে নাই অতীতে, আগামীতেও থাকবে, এই কথা চিন্তা করার কোন কারণ নেই। তবে হ্যাঁ, যদি কোন সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি করবে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে, এমন ভাবে প্রত্যাখ্যান করে যে শেষ পর্যন্ত এই সৎসাহসটাও থাকে না যে নিজের দেশে আমি থাকি, আমি ফেস করি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা একটা মজলুম সংগঠন, আপনারা জানেন 24 সালের 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এটাকে সাথে সাথে প্রত্যাখ্যান করেছিলাম। আমরা ধন্যবাদ জানাই, সেই দিন বিএনপিও এটাকে প্রত্যাখ্যান করেছিল, আমাদের সমস্ত গণতান্ত্রিক ধারার দলগুলো প্রত্যাখ্যান করেছিল, এলডিপি করেছিল। সম্ভবত সবার আগে প্রতিবাদ করেছিলেন ডক্টর কর্নেল পলিয়ান। একে একে সবাই করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ, ঋণী, এটাই গণতন্ত্রের চেতনা। কিন্তু আফসোস, আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন নিজের গদিকে একদম নির্ভেজাল করার জন্য, নিরাপদ করার জন্য। কিন্তু 1, 2, 3, 4 এই 3 দিনেই মজাল উঠেছেন। 5ম দিনে দুপুরে রান্না করা ভাত ফেলেই চলে যেতে হয়েছে। দিস ইজ রিয়েলিটি। এখানে আমাদের কোনো হাত নাই, সমস্ত হাত আল্লাহ তাআলার কুদরতের হাত, মহা শক্তিশালী আল্লাহর হাত। এই আল্লাহর উপর যাদের বিশ্বাস আছে, কোরআনের ওই আয়াতের উপর যাদের বিশ্বাস আছে,
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তারা যেন ভুলে না যায় যে সমস্ত শক্তি কর্তৃত্ব মানুষের হাতে নয়, আল্লাহ তাআলার হাতে। মজলুমের আহাজারি যখন বাতাসকে ভারী করে ফেলে, আল্লাহ তাআলার সাহায্য তখন জমিনে নেমে আসে। কি হলো? মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? একটা ইনোসেন্ট ছেলে আলিফ, আমি তাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে। তার মা মানসিকভাবে বাসায় পড়ে, বাবা অ্যাক্সিডেন্ট করে ওকে যে পড়ে আছেন বিছনায়। একটা মাত্র ভাই, সেও খুব সাউন্ড মনে হলো না। এই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আগামীতে, সে একাধারে লেখাপড়া করে, টিউশনি করে, তার পরিবার চালায়। এই ছেলেটাকে রড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভাই দিলেন। তো চোখ তো শেষ করেছিল, শেষ হাসি না, আপনারা আবার শুরু করলেন কেন? মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছে? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য। আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দী করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরে মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের ফোনের ব্যাপার। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছেন। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করেছেন। কোন জিনিসটা বাদ দিলে না? এখানে আমাদের মধ্যে একমাত্র বর্ষিয়ান রাজনীতি ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম, তিনি আফসোস করে বলে গেলেন যে এখন রাজনীতিতে ইকরামিকে প্রমোট করা হচ্ছে, অশালীনতাকে প্রমোট করা হচ্ছে। একজন তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য এখন আর বিশেষ কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। সচিব হওয়ার জন্য আজগুবি কিছু কথাবার্তা, ভয় বক্তব্য, ওইদেরকে হেয় করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কিছু প্র্যাকটিস করলেই আর ধাপে ধাপে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে আস্তে আস্তে ডেপুটি কমিশনার, এরপরে জয়েন্ট কমিশনার, মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, এত কষ্ট করা লাগবে। শর্ট কোর্স মাত্র 3 মাস প্র্যাকটিস করতে হয়। মনে রাখবেন, দুধ কলা দিয়ে যদি কাল সাপ বসেন, একদিন সেই সাপোর্টস বলে আপনার জীবনে যেতে পারে। মনে রাখবেন, এরা কারণ হয় এরকম আচরণ যারা করে, যেই করুক, আমি কারো পার্টিকুলার নাম নিতে চাচ্ছি না, এরা আসলে মতলববাজ। এরা তাদের নিজের এবং এরা সমাজকে ডুবায়, নিজেও ডুবে। আগে সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি কিছু বললেই মানুষ তার নামে বলতো হাসাও কি জানি একটা বলতো। আপনারা তার রিপ্লেসমেন্ট দিচ্ছেন, সেইটা করছেন। এই বাংলাদেশটা এটা দেখার জন্য এত রক্ত দেয়নি 24-এ। আমরা একটা অঙ্গীকার নিয়ে, জনগণের একটা আকাঙ্ক্ষাকে লালন করে আমরা বাঁচতে চাই। আমাদের অঙ্গীকার 24 আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো।
কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। বৈষম্য আর চলবে না বাংলাদেশে। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে, হতে পারে ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকার আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়না করে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকার করতে হবে গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। 96 সাল নিয়ে জামাতকে খোঁজা দেওয়া হয়, জামাতটাকে আওয়ামী লীগের সাথে জোট করেছে। তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের ভিতরে, আর বলেছি আগামীতে আল্লাহ তৌফিক দিলে মানুষের সেবা করবে সব জায়গায়। আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে। এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এখন শুধু নির্বাচিত জায়গাও নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কার ভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। তাহলে এই কোটা বিরোধী আন্দোলনরা করেছিল কেন? এই কারণেই তো করেছিল। এখন সেই কোটাকে আরো বিকট আকারে আপনারা নিয়ে এসেছেন। আন্দোলন কারো সৃষ্টি করতে হয় না। আন্দোলনের কজ যখন তৈরি হয়ে যায়, আন্দোলন তখন অটোমেটিক্যালি সামনে চলে আসে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি। নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? কিন্তু আবার জাতি সৌভাগ্যবান যে কোনো প্রতারককে এই জাতি ছেড়ে দেয়নি, ছেড়ে দিয়ে আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করবে। আমরা কথা দিয়ে যাচ্ছি, লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। সংসদে আবার বলছি, যতদিন থাকবো, যতদিন থাকা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন মনে করবো। যখন মনে করবো আর প্রয়োজন নাই, তখন ওই জনগণের কাতারেই মিশে যাবো ইনশাআল্লাহ পুরো। এখন আমাদের ক্ষেত্র দুটো, একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। রাজপথ কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। রাজপথের জমিদারি জনগণ কাউকে দেয় নাই। এই যে মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মবের বিরুদ্ধে কথা বলেছিলেন, নতুন বাংলাদেশে আর মব হবে না, এখন কারা করে? এই মবগুলো বন্ধ করেন। আমিও যদি মব করি, আমারও হাত অবশ করে দেন। এবং মনে রাখবেন, আপনারাও মব করে বেশি দূর হাত বাড়াতে পারবেন না, সেই হাতটাও ইনশাআল্লাহ অবশ্যই। আমরা সকল মবের বিরুদ্ধে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কারো সম্মানহানি করে ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলার পক্ষে। আমি চাই যুক্তির সাথে আমরা কথা বলবো, আমার কথা বলিষ্ঠ হবে, নিঃসন্দেহে কোনো দুর্বলতা থাকবে না। কিন্তু ব্যক্তিকে আঘাত করার প্রয়োজন আমাদের নাই। ব্যক্তি আর দায়িত্ব কিন্তু আবার এক জিনিস, এখানে ভুল করা যাবে। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে বয়ে আসেন। বিরোধী দল না, সেই পথ থেকে ফিরে আসো, জনগণের অভিপ্রায়ের দিকে ফিরে আসো। আজকের জুলাইয়ের এটাই আপনাদের কাছে আমাদের অঙ্গীকার। এবং একটাই, আল্লাহর জন্য জনগণের প্রয়োজনে দিকে আল্লাহ যেন কবুল করে। হুমকি দামকে সংসদের ভিতরে দেওয়া হয়েছে একদম বলছে যে অতীতের যে পাওনা আপনাদের ছিল, এখনো বাড়াবাড়ি করলে সেটাও এমন যে এটা দেখে দেখেই বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে।
একটা নতুন করে হুমকি দেবেন না আমাদের। কি আশ্চর্য, কি অভদ্রতা! সংসদের ভিতরে পর্যন্ত কোন জায়গায় বসে কথা বলছে এই সেন্সটুকু নেই। সারা দুনিয়ার মানুষের কাছে চলে যাচ্ছে, লাইভ কাস্ট হচ্ছে, কি বলছে সেই সেন্সটা। আবার দেখি যে অনেকে এই সমস্ত নোংরা কথায় টেবিল চাপে। আশ্চর্য! টেবিল চাপড়াবেন ভালো জিনিস, খারাপ জিনিসকে একদম সমান। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ ভালো থাকবো।